এই সাংবিধানিক কাউন্সিল হবে আপনার জুলাই ঘোষণাপত্রে বা আমাদের সংবিধানের কার্বন কপি? আমাদের সংবিধানে ৭০ ধারা বলে এটা পারে। আমাদের সংবিধানে ৭২-এর সংবিধানে ৭০ ধারা বলে তারা একটি আপৎকালীন কাউন্সিল গঠন করতে পারে, যে কাউন্সিলটা সংবিধানকে আরো গ্রহণযোগ্য, আরো অ্যাক্টিভ, আরো প্রোঅ্যাক্টিভ করতে পারে, এরকম তাদের বক্তব্য হতে পারে। তো সংবিধানে এখন নাই। সংবিধান আছে তো, সংবিধান তো আপনি ছুঁড়ে ফেলতে পারেননি এখন। না না, ৭০ ধারা যেটি ৭০ ধারাটি রোহিত করা হলো না? না, রোহিত করা হয়নি, ৭০ ধারাকে রিফর্ম করা হয়েছে। তাদের যে যে ধারাগুলোকে রিফর্ম করে তাদের সুবিধা হয় সেই সেই ধারাগুলোকে তারা রিফর্ম করছে। যেমন ধরেন যে এখানে যে 7টি পয়েন্ট আছে এই কাউন্সিলের, 7টি পয়েন্টের সবচেয়ে অন্যতম পয়েন্ট কোনটা? অন্তর্বর্তী সরকার কাঠামো সুবিন্যস্তকরণ। ব্যাপারটা খেয়াল করবেন, অন্যান্য যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলো গণতন্ত্র, বহুত্ববাদ, সুবিচার, ন্যায় বিচার, স্বৈরাচারী হওয়া ঠেকানো, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে, 6টা বাদ দিলাম। যে অন্যতম যে পয়েন্টটি, সেই পয়েন্টটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব। অর্থাৎ যে সরকারটিকে আমরা বেআইনি বলছি, অসাংবিধানিক বলছি, সেইটিকে সাংবিধানিক রূপ দেওয়া, সাংবিধানিক মোড়ক দেওয়া এবং সাংবিধানিকভাবে জাস্টিফাই করা, সেইটি তারা করবে এই কাউন্সিল করে। অর্থাৎ অন্তর্বর্তী সরকার এখন যেমন আছে, 106 ধারা বলে বলিয়ান, 106 ধারার দিয়ে তারা বৈধ হয়েছে। সেই 106 ধারা যদি চ্যালেঞ্জের মুখে পড়াটাই স্বাভাবিক, যে ওবায়দুল হক সাহেব ওই সময় সেনানিবাসে ছিলেন, পলাতক অবস্থায় ছিলেন, তিনি স্বাক্ষর করেননি। স্বাক্ষর জালিয়াতি হোক বা যেভাবেই হোক সেটা করা হয়েছে, সেটিকে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে যেন এই অন্তর্বর্তী সরকারটি একটি অনড় অবস্থানে থাকে বা স্ট্যাগনেন্ট পজিশনে আসে, সেই জন্য এই সরকার ব্যবস্থাটিকে রিফর্ম করা হবে। রিফর্ম করে এমন একটি জায়গায় নেওয়া হবে যখন আদালত কর্তৃক এটা চ্যালেঞ্জ করা যাবে না বা কোনো পার্টি কর্তৃক এটাকে চ্যালেঞ্জ করা যাবে না। যেমন ধরুন আমরা এক কথায় বলতে পারি ইনডেমনিটি। যেমন 5 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত ইনডেমনিটি দেওয়া হয়েছে, যারা যারা হত্যা করা হয়েছে যাদেরকে, ওই সময় কোনো বিচার হবে না, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো লোকের বিচার করতে পারবে না, বা কবর থেকে লাশ তোলা যাবে না, এগুলো ইনডেমনিটি দেওয়া হয়েছে। ঠিক সেরকম একটি ইনডেমনিটির আকারে দেওয়া হবে, যে অন্তর্বর্তী সরকার ব্যবস্থার কাঠামোটা এমন ভাবে তৈরি করা হবে যে এই কাঠামোটাকে কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা আদালত স্বপ্রণোদিত হয়ে সুমোটো রোল জারি করতে না পারে, প্রেসিডেন্ট এটাকে বাতিল করতে না পারে, এরকম একটি শক্তিশালী কাঠামো তৈরি করা হবে। এবং সেই কাঠামো তৈরি করার পরে নির্বাচন এপ্রিলে হবে না মার্চে হবে না ফেব্রুয়ারিতে হবে, ডাজন্ট ম্যাটার। নির্বাচন আপনার 5 বছর 6 বছর পিছিয়ে যেতে পারে, 29 সালে হবে, এবং কিচ্ছু করার বলা হচ্ছে জাতীয় সরকার। হ্যাঁ, এটা জাতীয় সরকারের, এটি জাতীয় সরকারের শ্যাডো কপি, এটি জাতীয় সরকারের শ্যাডো কপি, এবং এটি বৈধ করা হবে, আদালতের মাধ্যমে এটিকে বৈধ করা হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটি বৈধ করার ব্যাপারে প্রধান প্রধান যারা স্টেক হোল্ডার তারা অলরেডি সম্মতি দিয়েছেন। মানে আপনি বিএনপির কথা বলছেন? বিএনপি, জামাত? হ্যাঁ, বিএনপি, জামাত এবং অন্যান্য দল যারা, যে 20টি দল বা 22টি দল যারা মোটামুটি যাওয়া আসা করেন, ঘন ঘন মিটিং করেন, তারা দিয়েছেন। এবং ডক্টর আলী রিয়াজ সেটা পরিষ্কার করে বলেছেন, পত্রিকায় যেটা এসেছে, যে এই দলগুলোর ইতিবাচক মতামত আমরা পেয়েছি, এবং 50,000 লোক মতামত দিয়েছে, তার ভিতরে প্রায় 30,000 লোক মতামত দিয়েছে ওভার মেইল, বাকি কেউ মেসেজে, কেউ অফিসে এসে লিখিতভাবে দিয়েছে। সুতরাং তাদের কাছে স্টকে রেডি আছে। এই জিনিসটাকে বৈধ করার জন্য যে যে ব্যাকগ্রাউন্ড দরকার, সেই ব্যাকগ্রাউন্ড গুলো আলী রিয়াজ সাহেবের স্টকে আছে। জি, এবং প্রধান বিচারপতি কিন্তু এই এনসিসির সদস্য হবেন, এবং তিনি আবার মানে এনসিসির কোন বিচারকের বিরুদ্ধে কোন অভিযোগের অনুসন্ধানের সুপারিশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তিনি পাঠাবেন। হ্যাঁ, মানে বিচারপতি খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, প্রধান বিচারপতি এই এনসিসিতে। একটু আগে আপনি যেটা বলছিলেন বা পুলকদা বলছিলেন যে সরকার এই ঘোষণাপত্র বা এই যে কাউন্সিল, এই কাউন্সিল হলে সরকার ইয়ে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সরকার তো নেই। এই কাউন্সিলের প্রধানই তো হবেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান হবেন, এবং তিনি হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান, চেয়ারম্যান, এবং ডক্টর আলী রিয়াজ হচ্ছেন ভাইস চেয়ারম্যান।
তো তিনি যদি প্রধান হন ওই কাউন্সিলের, তাহলে সরকার তো দুর্বল হয় না, সরকার বরং নির্বাচন ছাড়াই এখন যে টালমাটাল অবস্থা আছে সেই টালমাটাল অবস্থাটাকে আরো শক্তপোক্ত করতে পারে, আইনগত ভিত্তি পায়, এবং নির্বাচনটাকে অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়ার পরেও সেই পিছিয়ে দেওয়াটাকে আদালতে কেউ চ্যালেঞ্জও করতে পারবে না। আবার যদি নির্বাচন দেনও, কাউন্সিল তো কাউন্সিলের জায়গায় থাকলো। ধরেন আমরা কল্পনা করে নেই এই কাউন্সিলের প্রধান হচ্ছে ডক্টর ইউনুস, সো ডক্টর ইউনুসের নেতৃত্বে কাউন্সিল তারা একটা নির্বাচন দিল, সেখানে ধরেন বিএনপি নির্বাচিত হয়ে জয়ী হয়ে আসলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন। আরো মজা আছে এখানে, আরো মজা আছে এখানে যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হয়ে প্রফেসর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, আবার কাউন্সিল প্রধান হয়ে প্রফেসর ইউনুস সেই নির্বাচনের তারিখটিকে স্টপ করলেন। কি পাবেন? তিনি পারেন। আমি যদি দুটো পদ হোল্ড করি, আমি যদি এট এ টাইম প্রধানমন্ত্রী হই এবং সর্বাধিনায়ক হই সশস্ত্র বাহিনীর, যেটি প্রেসিডেন্ট হয়, সর্বাধিনায়ক হয় প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হয় সরকার প্রধান, কিন্তু যদি কোনো প্রধানমন্ত্রী একই সময় প্রধানমন্ত্রী এবং সর্বাধিনায়ক হন, তাহলে তিনি প্রধানমন্ত্রীর অবস্থান থেকে যুদ্ধ ঘোষণা করতে পারেন, সর্বাধিনায়কের অবস্থান থেকে যুদ্ধ থেকে ফিরিয়ে আসতে পারেন। দুটোর কোনোটাকেই কিন্তু আইনগতভাবে বাধা দেওয়ার কোনো উপায় থাকে না। এখন প্রফেসর ইউনুস যদি দুইটা জায়গাতেই প্রধান থাকেন, তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে নির্বাচন ঘোষণা করবেন এবং কাউন্সিলের প্রধান হিসেবে নির্বাচন এখন ভায়াবল না, নির্বাচন আরো কিছুদিন পরে হওয়া উচিত, এই বক্তব্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেবেন। আচ্ছা, এবং এই বক্তব্য পিছিয়ে দেওয়ার পরে নাও যদি করেন, তারপরেও মানে মজার ব্যাপারটা এই জায়গাটায় যে স্টেক হোল্ডার যারা আছে তারা আইনগত কোনো ভিত্তি পাবে না এই জিনিসটাকে চ্যালেঞ্জ করে। জি, পুলক ঘটক কিছু বলবেন নাকি? অনেক জটিল বিষয়টা খুব সহজ করে বলার চেষ্টা করছি। আমি ওই কথাটাই একটু এক্সটেন্ড করি, সেটা হচ্ছে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের কোনো বাস্তবতা বা সম্ভাবনা নেই। এটা সুদৃঢ়, কারণ আমাদের সংবিধানের কোনো অস্তিত্বই নেই। সংবিধানের 70 অনুচ্ছেদ যেটা কথা বলা হচ্ছে না, মঞ্জু ভাই ক্ষমা চাই, সংবিধানের 70 অনুচ্ছেদ মূলত ফ্লোর ক্রসিং সংক্রান্ত। পার্লামেন্টে কেউ তার দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, এই বিষয়ে একটা বিধান ওখানে সংযুক্ত করা আছে। এবং শুধু ভোট দেয়া নয়, কোন কোন ক্ষেত্রে ভোট দিয়েছেন বলে দলের বিরুদ্ধে ভোট ফ্লোর ক্রসিং বলে গণ্য হবে সেটা ওখানে নির্ধারণ করা আছে। অর্থাৎ ভোটদানে বিরত থাকা পর্যন্ত আপত্তি আছে। এই 70 অনুচ্ছেদের জায়গাটা এটাই, ওটার এক্সটেন্ডেড ফর্ম আছে আবার পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে, সংসদের যে কার্যপ্রণালী বিধি সেখানে আছে। 70 অনুচ্ছেদের ডিফারেন্ট, 70 অনুচ্ছেদের আন্ডারে সাংবিধানিক কাউন্সিল গঠন করা যায় না, ওর কোনো বাস্তবতা নেই। 106 যেটা সংবিধানের, যেটা বিচার বিভাগকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছে, আপনার সংবিধানের যে কোনো ক্রাইসিস পিরিয়ডে বিশেষ ব্যাখ্যা প্রদানের ক্ষমতা বিচার বিভাগকে, ওইটা উনি ঠিকই বলেছেন মঞ্জু ভাই, যে আপনার ওইটা, কিন্তু ওইটা নিয়ে আমাদের বড় সন্দেহ হচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগ থেকে আদৌ এরকম কোনো মতামত নেওয়া হয়েছে কিনা, এবং কোথা থেকে এই মানে এই যে নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন গঠন হবে, একটা বিচার বিভাগের পরামর্শ নেওয়া হয়েছে, সেই কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যালেঞ্জও হয়েছে অলরেডি কোর্টে, কিন্তু এই কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা এক ধরনের প্রতারণা হয়েছে বলে এটা একটা মানসিক মানুষের মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, আমারও সন্দেহ তৈরি হয়েছে। আই ডোন্ট বিলিভ যে আদৌ, এবং এর কোনো বাস্তবতাও দেখতে পাচ্ছি না যে ওই সময় সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে যে মানুষটা প্রধান বিচারপতি বা অন্যান্য অনেক বিচারপতি, তো উনি কেমন করে এই মতামতটা দিলেন 106 অনুযায়ী। এবং 106 ধারাটা মৌখিক কোনো ব্যাপার না, কোর্ট বসিয়েই একটা রায় দিতে হয়, বিচারিক ওর একটা আছে, প্রয়োগ আছে। অর্থাৎ রায়টা সিদ্ধান্তটা বিচারিক হতে হবে, ব্যক্তিগত মত না। যে একজন আইনজীবীর ব্যক্তিগত মত বা একজন বিচারপতির ব্যক্তিগত মত না, উনি এটা অর্ডার ইস্যু করছেন। এই অর্ডার ইস্যু করার ব্যাপারটা কিভাবে ঘটলো এটা আমরা এখনো পাইনি। এখানে অনেকগুলো ফাঁকা আছে, কারণ রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে আমি সাবেক প্রধানমন্ত্রীর বা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি কোন পদত্যাগপত্র পাইনি, এবং এইটা পাওয়ার পরেই এদের মধ্যে চাঞ্চল্যটা খুব বড় হয়ে গিয়েছিল। প্রধান বিচারপতির রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এই যে বিক্ষোভ টিক্ষোভ করা, এবং প্রধান সেনাপতি যে দেশের সেনাবাহিনী প্রধান সহ এদেরকে অপসারণ করে আপনার সিপাহী জনতার বিপ্লব করে একটা বিপ্লবী সরকার গঠনের যে প্রস্তাবনা আপনার ফরহাদ মজহাররা প্রকাশ্যে আনলেন,
এই ব্যাপারগুলো ঘটলো তো ওই কারণেই, এবং এই কথাটা তারা নিজেরাই বারবার বলছেন যে সাংবিধানিক যে শূন্যতা দেশে চলছে, আসলে সাংবিধানিক শূন্যতা চলছে। এই যে জি প্রধান আমি উপদেষ্টা নামক যে ব্যক্তিটি, ইনি পদত্যাগ করলে কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি হয় না, কারণ এটা অলরেডি একটা ভ্যাকুয়াম জায়গায় উনি বসে আছেন। উনার একটা এই ধরনের সাংবিধানিক সিস্টেমের মধ্যেই তখন হয়তো আরেকটি সরকার গঠন হবে। সাংবিধানিক এখন প্রধান হিসেবে আমার দেশের একটাই নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতি টিকে আছেন। এটাই সংবিধানকে সংরক্ষণ করছে। বিচার বিভাগের পদগুলো যেভাবেই হোক আছে, যে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার ওখানে সুযোগ আছে, এটাই। কিন্তু সাংবিধানিক কাউন্সিল গঠনের কোন স্কোপ আমি এই মুহূর্তে দেখছি না, এবং এটা সম্ভবও না এই সরকারের মধ্য দিয়ে। ভয়টা হচ্ছে যে যেহেতু এটা নিয়ে রাজনৈতিক বিরোধ বাঁধানো গেছে, এই বিরোধের মধ্য দিয়ে এবং জামাত যে প্রস্তাবনাটা দিয়েছে, যে এবং এনসিপি যে প্রস্তাবনাটা দিয়েছে, তাহলে গণভোট হোক, এই গণভোট বারবার করতে যাওয়া, স্থানীয় সরকার নির্বাচন হোক, মানে জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে এই যে নির্বাচন করার মধ্য দিয়ে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করার যে চেষ্টা, ওইটা ভয়। কারণ এই সরকারের বাস্তবতায় কোনো সাংবিধানিক ভিত্তি নেই যে এইটা দিয়ে আবার আর একটা এনসিপি করবে, এটাতে তাদের কোনো বেনিফিটও আমি দেখি না। বিরোধটা জিইয়ে রেখে একটা পরিস্থিতি তৈরি করে এটা করা যায়। জি মঞ্জুরুল হক, আমরা জানি যে এনসিপি এবং জামাত এই সাংবিধানিক কাউন্সিলকে স্বাগত জানিয়েছে, তারা এটার পক্ষে। বিএনপি একটু গড়িমসি করেছে, তারা নাকচ করেছে। কোন রাজনৈতিক সরকার কি এটা মানতে পারে? তার আগে আমি কয়েকটা প্রশ্ন করি, আমি উত্তর দিই, আপনিও উত্তর দিতে পারেন। ধরুন যে এটি একটি অসাংবিধানিক সরকার, কোনো সন্দেহ নেই এতে, এবং যে বিষয়টি দিয়ে তারা মানে সংবিধান সম্মত বলতে চাচ্ছে সেই বিষয়টি ধোঁয়াশা। 106 ধারা, প্রধান বিচারপতির স্বাক্ষর, এই বিষয়টি ধোঁয়াশা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা? আমরা দেখতে পাচ্ছি দেশের বিজ্ঞ শত শত ব্যারিস্টার আছেন, শত শত প্রবীণ আইনজীবী আছেন, প্রধান বিচারপতি আছেন, সুপ্রিম কোর্টের আপনার আপিলেট ডিভিশনের প্রচুর অভিজ্ঞ বিচারপতিরা আছেন। কেউ কি চ্যালেঞ্জ করেছেন? অফিসিয়ালি করেননি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে, প্রেসিডেন্টকে, বাংলাদেশের যেই হোক প্রেসিডেন্ট, তাকে বিধিবদ্ধ আইনে মহামান্য বলতে হয়। এটি আইন 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 দিয়ে সিদ্ধ করা একটি আইন সিদ্ধ বিষয় হচ্ছে তাকে তার নাম উচ্চারণ করার আগে মহামান্য বলতে হয়। তো আমরা কি দেখিনি যে তার ডাকনাম দিয়ে, টুপ্পু দিয়ে খুব বাজে বাজে কথা বলতে? দেখেছি, শুনেছি, এর অজস্র ভিডিও আছে, ভাইরাল ভিডিও আছে এগুলো, যে চুপ্পুকে ঘাট ধরে বের করতে হবে, হ্যাঁ, কোট আনকোট। তো এই কথাগুলো বলার পরে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি কি তার ক্ষমতা বলে কোনো কিছু করেছেন? করেননি। তাহলে সুশীল সমাজ, দেশের বিদ্বৎ সমাজ, দেশের আইনজীবী সমাজ, দেশের বিবেক বলে পরিচিত সমাজ, তারা সকলেই জানছেন যে এই সরকারটি একটি খোঁড়া যুক্তির উপরে দাঁড়িয়ে আছে, একটি ধোঁয়াশাপূর্ণ, একটি মিথ্যাচার বা একটি চাপিয়ে দেওয়া বা একটি সেলফ মেড সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই।